আমরা আপনাদেরকে আগেও এটা বলেছিলাম, যদি আপনি কারোর পুরনো বাড়ি কেনেন তাহলে দেয়ালগুলোকে ভালো করে ঠুকে দেখে নেবেন, কারণ যে লোকটা আগে ওই বাড়িতে থাকতো না জানি সে কি করে গেছে। হয়তো কোনো দেওয়ালের ভিতরে কোনো একটা লাশ লুকিয়ে রেখেছে। সেভাবেই যদি আপনি কখনো কোনো জমি বা কোনো জমির টুকরো কিনছেন তাহলে জমির টুকরোটাকেও ভালো করে দেখে নেবেন, কোথাও কিছু পোঁতা নেই তো। হতেই পারে যে গুপ্তধন লুকানো, অথবা সেটা কোনো লাশও হতে পারে। আগে হ্যাঁ, লাশও হতে পারে, কারণ না জানি ওই জমিটা আর কোন কোন মানুষের কাছে ছিল। যেমন ধরুন এই কেসটাতে একটা বিল্ডার বেচারা ফেঁসে গেল। ও জমিটা কিনেছিল বিল্ডিং তৈরি করার জন্য, আর ও পেল একটা লাশ যখন ও ওই জমিটা খুঁড়ছিল। এবার বিল্ডিং বানাতে গেলে তো জমিটা খুঁড়তেই হবে। যদিও আমি একটু ভুল বললাম, এবার জমি থেকে কোনো লাশ নয়, একটা বক্স বেরিয়েছিল, একটা বক্স, আর তার মধ্যে ছিল একটা কাপড়, একটা বিয়ের কাপড়ের জোড়, আর কাপড়টাতে লেগেছিল রক্ত। মানে কোনো সদ্য বিবাহিত মেয়েকেই খুন করা হয়েছিল। আর ওতে একটা ফুলদানির টুকরো বাদ দিয়ে আর কিছুই ছিল না বাক্সে। একটু রক্তের দাগ আর একটা ভেঙে যাওয়া ফুলদানি। ব্যাস আর কয়েকটা দিন, তারপর দেখিস কেশব, খুব তাড়াতাড়ি এখানে একটা 5 স্টার হোটেল তৈরি হয়ে যাবে। স্যার জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু শহরের থেকে অনেকটা দূরে। আমি জানতাম তুই এরকমই একটা কিছু বলবি। এই জায়গাটা শহরের থেকে অনেক দূরে, এটাই এর বিশেষত্ব। লোকজন শোরগোল থেকে এখানে আসবে আর আমরা টাকা কামাবো। স্যার, মনে হচ্ছে মাটির ভেতরে কিছু আছে স্যার। স্যার মনে হচ্ছে গুপ্তধন আছে। খোঁড়ো, আরো খোঁড়ো, দেখো ওর মধ্যে কি পোতা আছে। স্যার 5 স্টার হওয়ার আগেই লটারি। মনে হচ্ছে কোনো বাক্স আছে স্যার। বার করো, বাইরে বার করো। সাবধানে। এখানে রাখো। কেশব, হ্যাঁ, স্যার। তালা ভাঙো। স্যার, এর থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। স্যার বুঝতে পারছি না ভিতরে কি আছে। রক্ত, এগুলো কি? স্যার কোনো কোণের শাড়ি আর গয়না মনে হচ্ছে। কোণের শাড়ি, তাও আবার রক্তে মাখা। দেখো দেখো, এখানে কোথাও লাশ থাকতে পারে। হতে পারে স্যার। স্যার এটা খুব সাংঘাতিক ব্যাপার। সিআইডি কে ফোন করব? হ্যাঁ, সিআইডি কে ফোন করো। রক্ত লেগে রয়েছে। কোনো নতুন কোণের পোশাক মনে হচ্ছে। মনে হচ্ছে বিয়ের দিনই খুন করে দিয়েছে। কাপড়টা যখন এখানেই পুঁতেছে মাটির ভেতরে, তার মানে লাশও এখানে আশেপাশেই পাওয়া যাবে। বিবেক, এখানে এই মাটির তলায় যদি কারুর হাড়ও পোতা থাকে তাহলে এই ডিটেক্টর দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। কিন্তু স্যার, সেটা যদি কোনো কুকুর বা বেড়ালের হাড় হয় তবে? তুই সবসময় টেরা বেঁকা কথা বলিস, এর জন্য না তুই কোনোদিন ভালো ডিটেকটিভ হতে পারবি না। তুই যদি ভালো করে শিখে আসতিস তাহলে এখানে আমরা একটা লাশ পেতাম। স্যার, আপনি যখন সবই জানেন তাহলে আপনি কেন হাড় পাচ্ছেন না? মিস্টার গিরিশ, এই বক্সটা আপনি আগে কখনো দেখেছেন? যদি প্রথমেই দেখতাম তাহলে আপনাকে বলেই দিতাম।
এই বাক্সের ভেতরে একটা ভাঙা ফুলদানি পাওয়া গেছে। মনে হয় এটা দিয়েই খুন করা হয়েছে। এটা কি চেনেন? না না, এটা আমি প্রথমবারই দেখছি। দেখুন, এই জমিটা আপনার, আর এখানে যদি কিছু পোতা থাকে তার দায়িত্ব আপনারই। আর যদি আমরা কোনো লাশ টাশ পাই তাহলে সেটার দায়িত্ব স্যার, আপনার। এইখানে আমরা কোনা কোনা তল্লাশি করে নিয়েছি, মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারেরও হাড় খুঁজে পাইনি। আচ্ছা মিস্টার গিরি, এই জমিটা আপনি কার কাছ থেকে কিনেছিলেন? মাধবের থেকে। এই মাধবটাকে? প্রপার্টি ডিলার, রানীপাড়ায় থাকে। হ্যাঁ বলুন। মাধববাবু কোথায়? ওনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আপনারা আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ, মাধববাবু কোথায়? কিন্তু উনি তো কি? হ্যাঁ, মোনা, কে এসছে? আপনারা? ওনারা সিআইডি থেকে এসেছেন, বাবার ব্যাপারে জিজ্ঞেস করছেন। আপনি? আমার নাম ভিকি, আর এ আমার ওয়াইফ মোনা। মাধববাবু আমার বাবা, কিন্তু উনি তো মারা গেছেন। কি? উনি মারা গেছেন? ওনার মৃত্যু কিভাবে হলো? হার্ট অ্যাটাক। 1 সপ্তাহ আগেই ওনার চেস্টে পেন হয়। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ও আচ্ছা, ওনার একটা জমি ছিল না আলিবাগে? আলিবাগ? আগে হ্যাঁ ছিল তো, জানতাম। আমরা ওই জমিটার ব্যাপারেই কথা বলতে এসেছি। যতদূর আমার মনে আছে ওই জমি তো উনি 2 মাস আগে কোনো বিল্ডারকে বিক্রি করে দিয়েছেন। না, সেটা আমরা জানি। আমরা সেই জমিটা থেকে একটা বক্স পেয়েছি, যাতে বিয়ের কোণের কাপড় রাখা ছিল, তাও সেটা রক্তে মাখা। রক্তে মাখা একটা কাপড়, তাও আবার একটা কোণের? আগে হ্যাঁ। কেন, কি হয়েছে? রক্তের কথা শুনেই আপনি ধাক্কা খেলেন? হ্যাঁ, আগে রক্তের কথা শুনলে তো সবারই ধাক্কা লাগবে না? দেখুন, আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ একটা মেয়েকে খুন করেছিল আর তার সেই জামা কাপড়গুলো ওখানে জমিতে পুঁতে রেখেছিল। কোন মেয়েটা খুন হয়েছে? মেয়েটার লাশ এখনো পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি? আর আপনারা এটা বলছেন যে কারোর খুন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ম্যাডাম, একটা খুন তো হয়েইছে। দেখুন, আমি তো এখানে থাকি না, আমরা দুজন তো লন্ডনে থাকি। আমি তো এটাও জানি না যে আমার বাবা কোথায় কোথায় জমি কিনে রেখেছে। ওসব তো আস্তে আস্তে পেপারগুলো দেখবো, তবে জানতে পারবো। আগে হ্যাঁ, আমার মনে হয় না যে আমরা আপনাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো। তার মানে হচ্ছে যে আপনারা কিছুই জানেন না। আগে না, আমরা কি কি পেয়েছি, কত টাকা, কোন কোন জমি পেয়েছি, এমনিতেই আমাদের উকিল কয়েকদিনের মধ্যেই আমাদের জানাবে। আর ডক্টর সেলুকে? ঠিক আছে, আমরা আসছি। এসিপি সাহেব, যে রক্ত মেয়েটির পোশাক থেকে পেয়েছি সেই একই রক্ত এই ফ্লাওয়ার ভাসে আছে। এর মানে হলো খুন এই ফুলদানি দিয়েই হয়েছে, আর খুন গোপন করার জন্য এই ফুলদানিটা কাপড়ের সাথে একটা বক্সে রাখা ছিল। এক্স্যাক্টলি। আর আমরা এই ফ্লাওয়ার ভাসে আঙুলের ছাপও পেয়েছি। খুনি ধরা পড়লে তার আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখা যাবে। স্যার, ড্রেসের পেছন থেকেও ছোট ছোট ফাইবারের টুকরো পাওয়া গেছে। দারুণ ব্যাপার ডক্টর সারিকা, আপনি সবসময় কিছু না কিছু খুঁজে বার করেনি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। এগুলো কিছু লাল রঙের ফাইবারের টুকরো, হয়তো চাদর বা কার্পেটের হতে পারে। বাহ বাহ, এটা থেকে অন্তত এটা তো জানা গেল যে ওই মেয়েটা কোনো না কোনো লাল চাদর বা লাল কার্পেটে পড়েছিল। হাততালিও দাও তার সঙ্গে, শুধু বাবা করে আর কি হবে। স্যার, এখানে আরো কিছু পাওয়া গেছে ফাইবারের মতো। এখানে নিয়ে এসো, এখানে এখানে স্পেকট্রোগ্রাফে রেখে দেখবো কি আছে এটা। খালি তালি বাজালে কিছু হবে না অভিজিৎ। দেখাই যাক না ডক্টর সেলুকে, এতে এত রাগ করেরই বা কি আছে? হ্যাঁ, এখন দেখা যাবে যে এর মধ্যে কি আছে। ও মাই গড,
আরে বস, এটা তো তামাক। তামাক? তামাক? তাও আবার সেটা কনের বিয়ের শাড়িতে? হ্যাঁ লাবণ্য, আরে তামাকটাও যেমন তেমন তামাক নয়, এটা কোনো সিগারেট তামাক। মানে স্যার, খুনি সিগার খায়? এই বেচারি মেয়েটার ব্যাপারে যদি আরো কিছু জানতে পারা যেত তাহলে ভালোই হতো। মেয়েটার লাশ যদি পেতাম তাহলে বলা যেত। কিন্তু স্যার, ওর কাপড় আর স্যান্ডেল থেকে জানা যায় যে ওর হাইট সম্ভবত প্রায় 5 ফুট 1 ইঞ্চি মতো হবে। আর হ্যাঁ, এই ড্রেসটায় যে এমব্রয়ডারি করা সেটা হাতের, মেশিনের নয়। স্যার, আমরা এই কারিগরটাকে খুঁজে পেতে পারি স্যার, যে এই কাজটা করে। আসুন স্যার, আসুন। হাতে বিয়ের পোশাক নিয়ে এসছেন, এমব্রয়ডারি করাবেন কি? হ্যাঁ, একটা কোণের কাপড় রয়েছে, আচ্ছা। একটু কাজ করানোর ছিল, এইরকম ডিজাইনে। স্যার, এটাকে কিরদারি ডিজাইন বলে। খুব কঠিন কাজ এটা। এই এলাকায় এই কাজটা এখন আর কেউ করে না। কেউ তো আছে যে এই ধরনের কাজগুলো করে। না স্যার, এক ভৈরব দাদা আছে যে এই কাজটা জানে, কিন্তু এমব্রয়ডারির কাজ উনি 1 বছর আগেই ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আপনি কি জানেন ভৈরব দাদা কোথায় থাকে? শুনছেন? শুনছেন দাদা? আচ্ছা, এই ভৈরব দাদা এখানেই থাকেন কি? ভৈরব? আগে আমি ভৈরব, কিন্তু মাপ করবেন, কি বলতে এসেছেন? আপনাকে কিছু দেখানোর ছিল। আমাকে দেখাতে এসেছেন? হ্যাঁ, একটা বিয়ের জোড়া আছে, সেটা দেখাতে চাইছিলাম। কিন্তু আমার কাছে তো এখন সবই সমান। আমি তো এখন আর কিছুই দেখতে পাই না। দেখতে পান না? তাও আপনি চেষ্টা করুন অনুভব করার। এই হয়তো আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনি করেছেন কিনা। আচ্ছা, দিন আমাকে। ওহো, চোখে তো দেখতে পাও না, তবু তোমার এই ফালতু শখগুলো গেল না এখনো? স্যার, এ হলো আমার বউ দময়ন্তী। ও একটু বেশিই বলে। এ তো যা ইচ্ছে তাই বলে। এটা তো আপনার কিরদারি ডিজাইন। আগে হ্যাঁ, এটা গোলাপি রঙের কোণের শাড়ি আর গোল্ড আর সিলভার দিয়ে কিরদারি কাজ করা রয়েছে। গোল্ড সিলভার কিরদারি ডিজাইন? হ্যাঁ, কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, এই ডিজাইনটা তো আমিই বানিয়েছিলাম। কি? এই ধরুন 5 বছর আগে হবে। কার জন্য বানিয়েছিলেন আপনার মনে আছে? এক ম্যাডাম ছিলেন। হ্যাঁ গো, কি যেন নাম ছিল? বিনীতা। ওনাকে কি করে ভুলবো? উনি তো আমাদের 5,000 টাকাও দেননি। কেন দেয়নি? কি আর বলবো, সে তো যেন উধাওই হয়ে গেছে। ও, আমরা খুঁজে দেখছি। আচ্ছা, আপনারা ওনাকে ফোন টোন করেননি? করেছিলাম তো, অনেকবার করেছি, কিন্তু কেউ ফোন ধরলে তো কথা বলবো। ওই ফোন নাম্বারটা আছে আপনার কাছে? আসুন স্যার। আপনারা দাঁড়ান, আমি সাহেবকে ডেকে আনছি। সাহেব, সিআইডি থেকে এসেছেন, বিনীতাদির কথা জিজ্ঞাসা করছেন। চলো। হুম। কি ব্যাপার বলুন? আমরা বিনীতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি? আমি চন্দ্রমোহন। বিনীতা আমার নাতনি ছিল। ছিল মানে? ও আর এই দুনিয়াতে নেই। আজ থেকে 4 বছর আগে ও আত্মহত্যা করেছে। তার মানে বিনীতা মারা গেছে? আগে হ্যাঁ, কিন্তু আপনারা ওর সম্পর্কে? আপনি বলছিলেন যে ও আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে সেটা বলতে পারবেন? আসলে এখনকার ছেলেমেয়েরা জীবনের মূল্য কি সেটাই বোঝে না। একটু সমস্যা সহ্য করতে হলো কি ব্যাস আত্মহত্যা করে ফেলে।
এটা একটা কোনো কথা হলো? আমাদের কতটা কষ্ট হবে এসব একবারও ভাবে না। সাহস রাখুন। আচ্ছা, বিনীতা কি কাজ করতো? ও ফ্যাশন ডিজাইনার ছিল। ও কারোর কাছে কাজ করতো নাকি? আগে সোনিয়া নামের একটি মেয়ে ছিল, তার সঙ্গেই ও কাজ করত। হয়তো ওর দোকানটা কোলাবাতেই হবে। কোলাবা? হ্যাঁ বলুন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি? নিশ্চয়ই সাহায্য করতে পারেন। আমরা সিআইডি থেকে, আমরা সোনিয়ার সঙ্গে দেখা করতে চাই। আপনারা দাঁড়ান, আমি সোনিয়া ম্যামকে ডেকে আনছি। ম্যাম, সিআইডি। তুমি যাও। হ্যাঁ বলুন, আমার নামই সোনিয়া। এটা চিনতে পারছেন আপনি? এই ড্রেসটা আপনি কোথায় পেলেন? এই ড্রেসটা আপনি তো বানিয়েছিলেন। আগে হ্যাঁ, অনেক পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। কার জন্য বানিয়েছিলেন সেটা মনে আছে আপনার? সেটা আমি কি করে ভুলবো? ওর নাম সুহানা ছিল, খুব মিষ্টি মেয়ে। নিজের বিয়ের জন্য বানিয়েছিল এটা। সুহানা? ভালোই হয়েছে, আপনার তো মনে পড়েছে। আচ্ছা, আপনি বলতে পারবেন এই মেয়েটি কোথায় থাকে? আসলে সেটা তো আমি জানি না। আরে, যখন আপনি তার জন্য সুন্দর বিয়ের শাড়ি বানিয়েছেন, তার ঠিকানাও নিশ্চয়ই জানেন। হয়তোবা কোথাও আপনি লিখে রেখেছেন। আগে না। চলুন, কোনো ব্যাপার না। আপনার সোহানার অ্যাড্রেস মনে নেই তো এটা তো নিশ্চয়ই মনে আছে যে বিনীতা কে ছিল। বিনীতা? এই ড্রেসের ডিজাইনটা বিনীতাই বানিয়েছিল না? আচ্ছা আচ্ছা, আপনি ওই বিনীতার কথা বলছেন। খুবই ভালো ফ্যাশন ডিজাইনার ছিল, কিন্তু হঠাৎ ও আত্মহত্যা করে। আচ্ছা, আপনি বলতে পারবেন ও আত্মহত্যা কেন করেছিল? হয়তো কোনো টেনশনে ছিল। কিরকম টেনশন? হয়তো ওকে গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডেকেছিল। গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডেকেছিল? যাই হোক, এটা তো আমরা জানতে পেরেছি যে ওই মৃত মেয়েটির নাম সুহানা। স্যার, অদ্ভুত ব্যাপার এইটাই যে সুহানার ড্রেসটা ডিজাইন করেছিল বিনীতা, আর ডিজাইন করতে করতে বিনীতা গায়েব হয়ে যায় আর আত্মহত্যা করে নেয়। স্যার, আমার মনে হয় এই বিনীতার সুহানার খুনের সঙ্গে কোনো না কোনো কানেকশন তো রয়েছে। এটা তো ঠিক, গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডাকাও হয়েছিল ওকে। কিছু তো ব্যাপার আছেই। স্যার, গান্ধী রোড পুলিশ স্টেশন থেকে ফ্যাক্স এসে গেছে। এই এফআইআর অনুযায়ী বিনীতাকে ওখানে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। সাক্ষী দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, আর তাও সুহানার কেসে। সুহানার কেসে? স্যার, এই সুহানা কোনো রোহিতের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছিল, আর বিনীতা সুহানার পক্ষে হয়ে সাক্ষীও দিয়েছিল। রোহিত? তাহলে রোহিতটা কে? লেটস গো। 602 প্রিটোরা টাওয়ার্স। হ্যাঁ, এটাই 602 পিটোরা টাওয়ার্স। কার সঙ্গে দেখা করবেন? একটা খুনির সাথে। কি খুনি? কে 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 খুনি? রোহিত কার নাম? তোমারই না? হ্যাঁ হ্যাঁ, আমার নামই রোহিত। কি ব্যাপার বলুন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডি এখানে কি করে? এসব কি হচ্ছে রোহিত? আমিও বুঝতে পারছি না বিশাখা। ব্যাপারটা কি হয়েছে স্যার? আজ মৌসুম বড়া সুহানা হ্যায়। বিশাখা, তুমি এক কাজ করো, তুমি এগিয়ে যাও, একটু অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু প্লিজ রোহিত, প্লিজ বিশাখা। সুহানার নাম শুনেই দম বেরিয়ে গেল, হ্যাঁ? আর ভয়ে নিজের গার্লফ্রেন্ডকে আগে পাঠিয়ে দিলে কি? না না, এরকম কোনো ব্যাপার না স্যার। আচ্ছা, এটা চেনো তুমি? এটা সেই রিপোর্ট যেটা সুহানা তোমার বিরুদ্ধে পুলিশে লিখিয়েছিল। কি হয়েছিল 5 বছর আগে? সোহানার সঙ্গে তুমি কি করেছিলে? হ্যাঁ? না স্যার, আমি কিছু করিনি স্যার। ইনফ্যাক্ট আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু একটা সামান্য কথা নিয়ে আমাদের ব্রেকআপ হয়ে গেল আর ও মুম্বাই চলে গেল। ওকে খোঁজার চেষ্টা করো না তুমি? কি করে খুঁজবো স্যার? না ফোন নাম্বার ছিল, না অ্যাড্রেস। তো ওকে খুঁজে পাওনি? না, পেয়েছিলাম। খুঁজে পেয়েছিলে? হ্যাঁ।
কোন জায়গায়? কোলাবার একটা দোকানে। তখন জানতে পারলাম ওর বিয়ে হতে চলেছে। আর তারপরেই তুমি ওকে বিরক্ত করতে শুরু করলে, আর সেই কারণেই ও এই রিপোর্টটা লিখিয়েছিল। কি? না স্যার, ওই রিপোর্টটা তো এমনি ও রাগ করে লিখিয়েছিল। হুম। আমরা তো একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম। ও তোমাকে বিয়ে করতে রাজি ছিল? হ্যাঁ। এক মিনিট। ওর বিয়ে আগে থেকেই একজনের সঙ্গে ঠিক হয়েছিল, ও সেই বিয়েটা ক্যান্সেল করেছিল আর তোমাকে বিয়ে করতে রাজিও হয়ে গেছিল। আবার ওই তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন লিখিয়েছিল হ্যারাসমেন্টের। হ্যাঁ স্যার। স্যার, আমরা তো শহর ছেড়ে পালাতে চেয়েছিলাম। গল্পটা বেশ ফিল্মি লাগছে স্যার। তারপর কি হলো? তোমাদের বিয়ে হলো কি না? হ্যাঁ? না স্যার, না নিজে এলো না কোনো ফোন করলো। না ও নিজে এলো না কল করলো, আর তুমি দেবদাস হয়ে গেলে। আর কি করতাম? রোহিত, 1 মিনিট। রোহিত, তুমি তোমার হাতটা দেখাও তো। হাত দেখাও। আরে স্যার, কি করছেন আপনি? হাত কেন দেখছেন স্যার? আচ্ছা রোহিত, তুমি কি সিগার খাও? সিগার? না স্যার, কখনো না। সুহানার কোনো বন্ধু আছে যে সিগারে অভ্যস্ত? বন্ধুদের মধ্যে তো নয়। হ্যাঁ, তবে ওর বাবা মিস্টার উপেন, উনি খুবই সিগার খান। সুহানার বাবা মিস্টার উপেন? মা, চা। বাবা, তুমি মাকে সবসময় বিরক্ত করো। আমি দেখছি। আরে আপনারা, আগে যদি জানতাম আপনারা আসবেন তাহলে বাবাকে বলে রাখতাম। আচ্ছা, উপেন বাবু কি এখানেই থাকেন? হ্যাঁ আছে। আপনারা ব্যাংক থেকে এসেছেন না? না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? 1 মিনিট। হ্যাঁ বাবা, সিআইডির লোক এসেছে দেখা করতে। বাবা, আপনি কে? আমি এনার মেয়ে সুহানা। সুহানা? এ তো বেঁচে আছে। বেঁচে আছি মানে? আমার কি হয়েছিল? না, আমরা জানতে পেরেছিলাম যে, যাই হোক, আমরা তোমাকেই খুঁজছিলাম। আমাকে কেন খুঁজছিলেন? একটা খুনের ব্যাপারে। খুন? আগে হ্যাঁ, খুন। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনার মেয়ের কি 2003 ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ। কিন্তু আপনারা কি করে জানলেন? আপনি এই পোশাকটা চেনেন? এটা তো বিয়ের কাপড়। হ্যাঁ, বোধহয় আপনারই বিয়ের পোশাক। এতে রক্ত লেগে আছে, মাটির নিচে পোঁতা ছিল এটা। কি? আর এই শাড়িটা তুমি সোনিয়ার বুটিক থেকে নিয়েছিলে? হ্যাঁ, আপনারা তো সবকিছুই জানেন। হ্যাঁ হ্যাঁ, আমার মানে আমি সোনিয়ার বুটিক থেকেই নিয়েছিলাম। তাহলে বিয়ের জন্য কেনা এই শাড়িটা মাটির ভেতর ঢুকলো কি করে? আর ওখানে যে রক্তের দাগ আছে সেটা কার? আমি কি করে জানবো কি করে গেল? আমি তোমার বিয়ের দিন পালিয়ে গিয়েছিলে কি? হ্যাঁ। রোহিতকে বিয়ে করার জন্য? আমি নিশ্চয়ই পালিয়েছিলাম, কিন্তু বিয়ে করার জন্য না। মিথ্যে, এর সবটাই মিথ্যে। আমি বিয়ে করতামই না, না রোহিতের সাথে না অন্য কারোর সাথে। তাহলে কেন পালিয়েছিলে? হ্যাঁ, যেহেতু বাবা মা আমার বিয়েটা জোর করে দিচ্ছিল, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম। তার মানে তুমি রোহিতকে বিয়ে করার প্রতিশ্রুতি দাওনি? না। তাহলে যখন তুমি পালিয়েছিলে, এই বিয়ে শাড়িটা পরে কেন পালিয়েছিলে তুমি? হ্যাঁ, কিন্তু এই শাড়িটা তো তখন আমি পরেইনি। আমি তো সাদা রঙের শাড়ি পরেছিলাম। আপনার হাতটা দেখান একবার। উপেন বাবু, আপনি কখনো সিগারেট বা সিগার খেয়েছেন? আগে হ্যাঁ, মাঝে মাঝে খাই। আচ্ছা, কিন্তু এনার হাতে তো কোনো দাগ নেই। ওই অ্যাকচুয়ালি আমি জেদ করে বাবাকে সিগারেটটা ছাড়িয়েছি। 2 বছর হয়ে গেছে বাবা সিগারেট খায় না। হ্যাঁ হ্যাঁ। আরে উপেন বাবু, আমি আপনাকে আগেও কোথাও দেখেছি। কোথায় যে দেখেছি? হ্যাঁ, নিশ্চয়ই দেখে থাকবেন। আমি প্রায় মন্দিরে মন্দিরে গিয়ে দান ধ্যান করে থাকি। অভিজিৎ, এই মেয়েটা যদি রোহিতকে বিয়ে করতে নাই চেয়েছিল, তাহলে রোহিত আমাদের মিথ্যে কেন বলল? রোহিত, রোহিত স্যার, দরজা তো খোলা আছে। দরজা খোলা আছে মানে তো কিছু গন্ডগোল আছেই।
ও নো, রোহিত, রোহিত, নো স্যার। মনে হচ্ছে পালিয়েছে। স্যার, রোহিতকে কেউ মারবে কেন? এর সাথে কারুর কি শত্রুতা থাকতে পারে? রোহিত শত্রুতার কারণে মারা যায়নি, রোহিত মারা গেছে সুহানার কারণে। সুহানার জন্য? রোহিতকে এই জন্যই কেউ মেরে দিয়েছে কারণ আমরা রোহিতের কাছে সুহানার ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিলাম। না হলে গত 5 বছরের মধ্যে এর কেন কিছু হলো না, আর এখনই বা কেন হলো? হ্যাঁ স্যার, বাড়ির মধ্যে কোনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নেই স্যার। হ্যাঁ, তার মানে খুনি চেনা পরিচিত কেউ হবে। স্যার, উপেন আর ওর পরিবারের লোকজনই জানতো যে আমরা এখানে আসছি, তাই না? হ্যাঁ, ওরাই শুধু জানতো। তাহলে খুনটা ওরাই করলো না তো? সোহানা, সোহানা, উপেন, উপেন! আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে কেউই নেই। দেখো, ভালো করে চেক করো বাড়িটা। স্যার, এই দেখুন স্যার, ওরা পোশাকগুলো সব ছেড়ে রেখে গেছে। এই পোশাকগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্যান্টটাও তো। স্যার, পেয়ে গেছি স্যার। কি পাওয়া গেছে? ও কোনো অ্যাক্টর স্যার, অ্যাক্টর। অ্যাক্টর? কে? স্যার, ওর বাবাটা অ্যাক্টর, উপেন। স্যার, আমি ওই ভোদাটাকে বলেছিলাম যে কোথাও আমি দেখেছি, তো জবাবে বলল যে আমি মন্দিরে দান ধ্যানের কাজ করি। দান ধ্যানের কাজ করে ভোদাই। স্যার, আমি ওকে টিভিতে দেখেছি স্যার, ও কোনো একটা সিরিয়ালে কাজ করে। কোন সিরিয়ালে? সেটা তো মনে পড়ছে না আমার। যদি বাপ উপেন অভিনেতা হয়, তাহলে কি মা আর তার মেয়ে অভিনেত্রী নতো? হতে পারে। ফ্রেডি, ওই বক্স থেকে আমরা যে সুহানা স্যান্ডেলটা পেয়েছিলাম, ওটা বার করো তো। এই জুতোর সাইজটা তো এর থেকে বড়। তার মানে হচ্ছে ওই সুহানাটা নকলি ছিল স্যার। স্যার, হয়তো আসল সুহানার মার্ডার হয়ে গেছে। স্যার, আমরা এদের খোঁজ পেতে পারি স্যার। সমস্ত অ্যাক্টররা একটা ইউনিয়নের মেম্বার হয় স্যার, ওখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। আরে বিবেক, কি করে জানতে পারবি ভাই? স্যার, যতক্ষণ একটা অ্যাক্টর ইউনিয়নের মেম্বার না হচ্ছে ততক্ষণ ওকে অ্যাক্টিং করার পারমিশন দেওয়া হয় না। যদি আপনিও অ্যাক্টিং করার কথা ভাবেন তো আপনাকেও মেম্বার হতে হবে। একটা কাজ করো বিবেক, ওই অ্যাক্টরদের ইউনিয়নে যাও আর ওই 3 জনের ডিটেলস নিয়ে এসো। স্যার, আমি ওর সাথে যাব? হ্যাঁ, যাও। স্যার, একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? এই বাড়ির প্রত্যেকটা ঘরের দরজা খোলা, শুধু এই ঘরটাই বন্ধ। আচ্ছা, তাহলে দেখি কোন রহস্য লুকিয়ে আছে এই দরজার পেছনে। লাবণ্য, একটা টর্চ নিয়ে এসো তো। ইয়েস স্যার। স্যার, মনে হচ্ছে এই ঘরের মধ্যে অনেক বছর কেউ আসেইনি। হ্যাঁ। অদ্ভুত একটা দুর্গন্ধ এখানে স্যার। স্যার, হ্যাঁ, জানলাও বন্ধ আছে, হাওয়া ভেতরে আসবে কি করে? অদ্ভুত ব্যাপার স্যার, সারা ঘরটা এত ভালো করে সাজানো, অথচ এই ঘরটায় ঢুকে মনে হচ্ছে যেন কোনো পোড়ো বাড়িতে ঢুকেছি। শালুখে? হ্যাঁ শালুখে, হ্যাঁ শালুখে, কিছু পাওয়া গেল? হ্যাঁ বস, চোরের ওপর বাটপারি করতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখাই যাক আপনি চোরের উপর কেমন বাটপাড়ি করেছেন। বস, যে লোকটি সুহানাকে খুন করেছে সেই লোকটি রোহিতকে খুন করেছে। কি? সেটা কিভাবে? সেটা এইভাবে, ওই মেয়েটার খুন ফুলদানি দিয়ে হয়েছিল। হ্যাঁ, তো যে আঙুলের ছাপ ওই ফুলদানিতে ছিল, সেই একই আঙুলের ছাপ এই ফুলদানিতেও আছে, যেটা দিয়ে রোহিতকে খুন করা হয়েছে। তার মানে দুটো খুন করার পদ্ধতি একই রকম। এক্স্যাক্টলি। ব্যাস একটাই পার্থক্য,
এবার আমরা ওই তামাকের গুঁড়ো আর লাল কার্পেটের টুকরো পাইনি। লাল কার্পেটের টুকরো? হ্যাঁ অভিজিৎ, ওই ঘরে একটা লাল রঙের কার্পেট ছিল। ইয়েস স্যার। কোথাও সুহানার মৃত্যু ওই ঘরেই হয়নি তো? হতে পারে। ওই ঘরটা আরো একবার খুলে দেখতে হবে। অভিজিৎ, এই দেখো এই লাল কার্পেট যেটা শালুকে বলছিল, এটা সেই ঘর যেখানে মেয়েটা খুন হয়েছিল। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এই সুতোটা এটারই স্যার। দেখেছো? তার মানে খুনি সুহানার মাথায় ফুলদান দিয়ে এখানে মারে, সুহানা কার্পেটে পড়ে যায় আর এই কার্পেটের টুকরো ওর ড্রেসে লেগে যায়, আর তারপর ওর লাশকে খুনি এখান থেকে বাইরে নিয়ে যায়। লাশ বাইরে নিয়ে গেছে নাকি এখানেই কোথাও পুঁতে দিয়েছে এই ঘরে? হ্যাঁ, দেখো তো এই কার্পেটটা তুলে দেখো তো। তোলো এটাকে, সাবধানে সাবধানে। মাই গড, এই দেখুন স্যার, এখানকার ফ্লোরটা একরকম আর বাকি ঘরের আলাদা। হ্যাঁ, খোড়ো এখানে। মাটি যখন আছে কিছু গোলমাল আছে, মাটির নিচে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। সাবধানে সাবধানে। মাই গড, সাবধানে সাবধানে। তোলো, সাবধানে, একদম সাবধানে। মাই গড, মনে হচ্ছে এটা ওই মেয়েটারই কঙ্কাল হবে। এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ ফেডরিক, ওই অ্যাক্টর বা উপেনের ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ ভাই, তুই কোনো চাপ নিস না, আমি জেমস বন্ডের ছবিতে তোকে কাজ পাইয়ে দেবো। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই কালকে একটা ফোন কর। হ্যাঁ চল। তো বলুন, আপনারা হিরো হতে এসেছেন? আপনার তাই মনে হয় আমিও হিরো হতে পারি? আরে কেন হতে পারবেন না? এত ভালো চেহারা, এত ভালো পার্সোনালিটি, এত ভালো হাইট, ভগবানকে আর সবাইকে দেয়। দেখুন দাদা, আমরা এখানে হিরো হতে আসেনি, বরং একজন অ্যাক্টরকে খুঁজছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনারা কোন অভিনেতাকে খুঁজছেন স্যার? হয়তো মামা কাকার রোল করে থাকে। আপনাদের কাছে এই সমস্ত অ্যাক্টরদের যতগুলো ছবি রয়েছে একটু দেখাবেন প্লিজ। আমরা এরপর অ্যাক্টরদের ইউনিয়নেও যাব, বুঝেছ? দেখুন স্যার, ফটোগ্রাফ তো আমাদের এখানে অনেক আছে, সব কাকা মামা তো এখান থেকেই যায়। তা এক মিনিট, এই নিন। থ্যাংক ইউ। আপনাদের অ্যাক্টর আপনারা এখানেই পেয়ে যাবেন। 1 টাকা ভিক্ষা দিলে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন বাবা। দূর, 1 টাকায় তো কিছুই হয় না।
দাঁড়াও, 5 টাকা দিলে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন বাবা। দেখবি ছোটু, এই ছোট্ট ভিখারির রোলে আমি এমন কাজ করে দেখাবো না, আমার নাম বলিউড কেন হলিউডেও ছড়িয়ে যাবে। তুই দেখে নিস, আমি এই ছোট্ট একটা ভিখারির রোলে আমি এমন আগুন লাগিয়ে দেবো না, তুই দেখে নিস আগুন লাগিয়ে দেবো। আগুন তো আগেই লেগে গেছে মিস্টার রূপেন। মাফ করবেন বাবু, আমি তো ভিখারি। চাপ। মাফ করবেন স্যার, আমি তো ছোট একটা অভিনেতা, আমার অভিনয়টা দেখাচ্ছিলাম। সারাটা জীবন ভিখারির অভিনয় করতে হবে, বুঝেছিস? চটপট মুখ খোল আর সত্যিটা বলে দে, কুইক। উপরওয়ালার নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা। স্যার, একে কিছু দিয়েই দিন। না দিলে শুনবে না তুই, না? স্যার, আমি এই কাজটা টাকার জন্য করেছিলাম স্যার, আমাকে মাফ করে দিন স্যার, এরকম কাজ আর কোনোদিন করবো না। টাকা কে দিয়েছিল তোকে সব করার জন্য, হ্যাঁ? ওর নামটা কি করে বলি স্যার? আচ্ছা, আরে তাড়াতাড়ি চলো। কি হয়েছে বলবে তো? আমরা এত তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে কোথায় আরে যাচ্ছি? বলছি তো এখন বলার সময় নেই, আগে গাড়িতে উঠে বসো, পরে সব বলছি। আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বসো, এদিকে আসো, দেখতে দাও। কি আরে হয়েছে বলবে গাড়িতে তো? বসো। আহা হা হা, ভিকি বাবু এত তারা কিসের? আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন, আমরা লন্ডন ঘুরে আসি। ব্যাপারটা হচ্ছে বৌদি, আমরা একটা নতুন জেল খুলেছি, আর সেই জেলের ইনগরেশনের রিবন আপনার হাজবেন্ডকে দিয়ে কাটাবো ভাবছি। যেতে দাও আমাকে, যেতে দাও এখান থেকে বলছি। গান নিচে করো। সরে যাও, সরে যাও বলছি এখান থেকে। নইলে আমি গুলি। ভিকি, ভিকি! তাহলে আপনারাই সুহানার আসল মা বাবা? হ্যাঁ। দেখুন একে, এই হলো আপনার মেয়ের আসল খুনি, আপনার হবু জামাই বিকি। কি? সামলাও, সামলাও নিজেকে। তুমি একজন খুনি? প্লিজ আমাকে ভুল বুঝো না, ওগুলো সব ভুলবশত হয়ে গেছে। আমি খুনি নই, আমি খুনি নই। তুমি তোকে বিয়ে করতে চেয়েছিলে না? তাহলে আমার মেয়ের সাথে এরকম কেন করলে? কেন করলে ওর সাথে এরকম? যদি তুমি ওকে এতই ভালোবাসতে তাহলে ওকে মারতে গেলে কেন? বিয়ের দিন হঠাৎ করে সুহানা কাঁদতে কাঁদতে আমার কাছে আসে। ও বলল ও আমাকে বিয়ে করতে চাইছে না। কি বলছো তুমি? কি বললে? আমার সোহানা কখনো এরকম করতে পারে না, কখনো এরকম করতে পারে না আমার মেয়ে। এটাই করেছিল ও। ও বলেছিল ও আমাকে বিয়ে করতে চায় না, ও রোহিতকে ভালোবাসে। ও বাড়ি থেকে পালিয়ে রোহিতকে বিয়ে করতে চেয়েছিল। কি? ও রোহিতের সাথে পালাতে চাইছিল? আমি এই ধাক্কাটা সহ্য করতে পারিনি, আর রাগের বশে ওখানে থাকা ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে বসি। কিন্তু তখনই কাজের লোক ঢুকে পড়ে আর আমাকে দেখে ফেলে। আমি ওকে 10 লাখ টাকা দিয়েছিলাম, আর ও আমাকে সাহায্য করবে বলে রাজি হয়ে গিয়েছিল। আর তাড়াতাড়ি আমরা সুহানার লাশটাকে মেঝেতে পুঁতে ফেলি। আর তুমি আমাদের কি বলেছিলে? আমার মেয়ে সুহানা জানলা দিয়ে নেমে পালিয়ে গেছে। খুন করে ফেলবো আমি তোকে। না না, আরে কি প্লিজ করছো? প্লিজ। ও আমার মেয়েকে খুন করেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এত বড় জানোয়ার বেরোবে। লজ্জা হচ্ছে আমার তোমাকে আমার স্বামী বলতে। তুমি শুধু দুজন মানুষকেই খুন করোনি, বরং তাদের সাথে জড়িয়ে থাকা বাকি জীবনগুলোকেও তুমি নষ্ট করে দিয়েছো। তোমার তো ফাঁসি হওয়া উচিত। বন্ধ দরজার মধ্যে খুনের ঘটনা তো আপনারা অনেকবারই দেখেছেন। কখনো কখনো আমাদেরও তো মাথা খারাপ হয়ে যায়, বোঝাই যায় না যে খুনটা কিভাবে করা হয়েছে। দরজা ভেতর থেকে বন্ধ,
তার মানে মৃত মানুষটা ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। আর খুনটা তো হয়েছে অবশ্যই, তবে খুনি ঘর থেকে বাইরে বেরোলো কি করে সেটা কিছুতেই জানা যাচ্ছে না। আর বেশিরভাগ সময় এটাও বোঝা মুশকিল হয়ে যায় যে খুনটা হয়েছে কিভাবে। এইবারের যে কেসটা, এতে আসলে এমনটাই হয়েছিল যে একটা লাশ ছিল, লাশের কাছে কিছু লোকও ছিল। খুন ছুরি দিয়েই করা হয়েছে, এটা একদম পরিষ্কার। কিন্তু ছুরিটা ঘরের কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। না ঘর থেকে কেউ বাইরে বেরিয়েছে, না কেউ বাইরে থেকে ঢুকেছে, তবুও ছুরিটা গায়েব হয়ে গেছে। আর খুনের সময় কিছুক্ষণের জন্য লাইট চলে গেছিল। এই লাইট যাওয়া আর আসার মাঝখানেই খুনও হয়ে গিয়েছিল আর ছুরিও গায়েব হয়ে গেছিল। অনেক চেষ্টার পরেও কিছুতেই বোঝা গেল না এসব হলো কিভাবে। ওখানে যারা দাঁড়িয়ে ছিল তারা তো একথাই বলবে যে আমরা কিছু করিনি। এখন প্রশ্ন করব তো প্রশ্ন করব কাকে? দেওয়ালকে? শেষমেশ তাই করলাম। ওই ছুরিটা কোথায় আছে তার জবাব ঘরটাই দিল। দেখুন আপনারাও। ও এসে বললেই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি, বুঝেছো? তোমরা এমন সব কাণ্ড করো না। আরে মিটিং রাখতে হলে তো একদিন আগে জানানো উচিত ছিল। 1 ঘন্টা আগে ফোন করার মানেটা কি? আরে ও আমাদেরও একটু আগে ফোন করে জানিয়েছে, বলেছিল কিছু আর্জেন্ট আছে, তাই আজকেই মিটিং করতে হবে। এমন কি আর্জেন্ট ব্যাপার? কাল মিটিংটা করলে হতো না? আরে অখিল, আজকের মিটিং শুধু বিজনেস মিটিং নয়, এটা কিন্তু জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। কি হয়েছে কি তোমার? আর কতক্ষণ ধরে খাচ্ছ? আরে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নয় ভাই। বিক্রম কিরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলছিল, তুমি যদি একটু আগে আসতে তাহলে দেখতে পেতে কত বদলে গেছে বিক্রম। হ্যাঁ অখিল, দেখে ওকে মনে হচ্ছিল যেন কোনো আত্মা টাত্মা দেখে ফেলেছে। সত্যি? হ্যাঁ, রাত 12টার সময় ও কিছু বলতে চলেছে আমাদের। তা 12টার সময় কেন? জানি না, কিছু ওই আত্মাদের আসার ব্যাপারে কথা বলছিল। যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলাম সেটা আমি জানতে পেরে গেছি। কোন ব্যাপারটা? সেটা তুমি বুঝবে না। বিজনেসের ব্যাপারে? যখন তোমার আত্মা পরম আত্মার সাথে মিলে যায় তখন সমস্ত সম্পর্ক আর সমস্ত বিজনেস সব এক হয়ে যায়। কিন্তু 12টার সময় কেন? কোনো আত্মার আসার কথা আছে কি 12টার সময়? হ্যাঁ, নিজেই দেখে নিও। বিক্রম, আমার এই আত্মা টাত্মার ব্যাপার কিন্তু ভয় লাগে খুব। 12টা বাজতে আর কয়েক মিনিটই বাকি। আজকে এই মিটিং এর পর আমাদের সবার জীবন বদলে যাবে, একদম চিরতরের জন্যে। এই শোনো, তোমায় বলে দিচ্ছি, দেখো আগামী 1 ঘন্টায় এই ঘরের মধ্যে যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। তুমিও নও, বুঝলে? হ্যাঁ স্যার। আর হ্যাঁ, প্রমোদ এলে শুধুই ওকে ঢুকতে দেবে, বুঝেছো? আর তোমরা সবাই বাইরে থাকবে। আচ্ছা স্যার। আর ওই ড্রাইভারকে বলে দেবে ও যেন কোনোভাবেই ভেতরে ঢোকার না চেষ্টা করে। আচ্ছা, তুমি এখন যাও। এই শোন হরিয়া, তুই না ভিতরে একদম যাবি না। আচ্ছা, মদের সাথে ওখানে আরো অনেক কিছু আছে নাকি? আছে তো অনেক কিছু। ভাই, আমাদের জন্য ওখান থেকে একটু মদ সরিয়ে নে। আমার না এরকম ফাঁকা জায়গাতে খুব ভয় লাগে। আমার পেটে যদি একটু মাল পড়ে না, তবে আর কোনো আত্মা পাশে আসতে পারবে না। তুইও না মাল খাওয়ার জন্য বিভিন্ন রকম বাহানা খুঁজে বেড়াস। না রে ভাই, আমার সত্যি আত্মাদের খুব ভয় করে। মাঝে মাঝে তো আমি অন্ধকারে আওয়াজও শুনতে পাই। ওটা ওদেরই আওয়াজ। জানি না এই প্রমোদটা আবার কোথায় থেকে গেল। সব সময় ওকে ওই কাজের সময় পাওয়া যায় না। বিক্রম কিন্তু প্রমোদকে ডাকার চেষ্টা করছে বারবার। আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। এরম মনে হচ্ছে যেন সত্যি কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ ভাই, এক তো বিক্রমের কিছু হয়েছে, তার উপর আবার এই বাড়িটাও তো আবার ভুতুড়ে মনে হচ্ছে। আর আমি তো এটা শুনেছি যে আত্মারা শুধু অন্ধকারেই আসে। শুধু শুনেছো তো, দেখো তো নি। বন্ধুরা, আরেকটা করে পেগ হয়ে যাক। আরো একটা? ওকে, এসো এসো। আরে অন্ধকার হয়ে গেল কি করে? চলে গেল কেন? আরে আত্মা চলে আসবে না তো? বিশাল। হ্যাঁ,
বিশাল তোমার কাছে লাইটার আছে? লাইটার দেখছি। আরে বাবুল, বাবুল টর্চটা নিয়ে আয় তো। কি হলো? কে যাচ্ছে? কে যাচ্ছে এখানে? কে চেঁচাচ্ছে কে? বিক্রম, বিক্রম, খুন, 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 খুন হয়ে গেছে। আমাদের সাহেবকে খুন করে দিয়েছে। সিআইডি কে ডাকো। আরে এই ভিডিওতে আওয়াজ কিসের? বুঝতে পারছি না স্যার, অদ্ভুত এই আওয়াজটা। আমিও তো সেটা ভাবছি, কি হচ্ছে এখানে। ব্যুরোতে এরকম আওয়াজ আগে তো কখনো শুনিনি। হ্যাঁ স্যার, ব্যুরোতে কেউ হয়তো বোম রেখে দিয়েছে। হ্যাঁ, এটাই বাকি ছিল। সিআইডির তো অনেক শত্রু রয়েছে, কেউ হয়তো এটা ভেবেছে যে ব্যুরোকে উড়িয়ে দিই। আরে না 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 না, এটা বম নয়, এটা বোম্বা। দয়া, আওয়াজ এই দিক থেকে আসছে স্যার। হ্যাঁ দেখো তো। স্যার মনে হচ্ছে কোনো জন্তু এসেছে ভিওরোতে। হ্যাঁ, ভয়ঙ্কর মনে হচ্ছে স্যার। হায় ভগবান! ফেডরিক! ফেডরিক! গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড মর্নিং স্যার। এই টেবিলের নিচে ঘুমোচ্ছিলে কেন? হ্যাঁ স্যার ঘুমাচ্ছিলাম তো টেবিলের উপরেই, কিন্তু কখন যেন নিচে পড়ে গেছি স্যার। বাড়ি যাওনি কেন? আরে স্যার, আপনি বলেছিলেন সারা রাত ওই বারওয়ালার উপর নজর রাখতে, তো তাই। তো কিছু পেয়েছো? কিচ্ছু পাইনি স্যার, সকালে এসে এখানে শুয়ে পড়লাম। এই ধরবি না। আমার বউ ফোন করেছে। ও, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন। যখন বিক্রমের খুন হয়েছিল তখন আপনারা ওনার আশেপাশেই ছিলেন, রাইট? আগে আগে আমরা চিয়ার্স করছিলাম। চিয়ার্স মানে হলো গ্লাস দিয়ে? আগে হ্যাঁ। ছুরিটা বুকে মারা হয়েছে, বেশ বড়সড় আঘাত। ছুরিটা যথেষ্ট বড় মনে হচ্ছে, এখানে আশেপাশে থাকা উচিত ওটা। স্যার পুরো ঘর খুঁজে ফেললাম স্যার, ছুরি কোথাও পাওয়া গেল না। ঘরের ভিতরে উপস্থিত সবাই মিলে মদ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মানে হলো বিক্রম আপনাদের থেকে 1-1.5 ফুট দূরে দাঁড়িয়েছিল। আগে হ্যাঁ। তাও আপনারা এটা জানেন না যে ওকে কে খুন করলো? কি হলো বিবেক? স্যার বিক্রমের খুন হওয়ার সময় এনারা ওনার সঙ্গেই ছিলেন, কিন্তু তাও ওনারা খুনিকে দেখেনি। ও, খুনিকে দেখেননি আপনারা? স্যার তখনই 2 মিনিটের জন্য লাইট অফ হয়ে গেছিল। লাইট অফ হয়ে গেছিল? আগে হ্যাঁ স্যার। লাইট অফ হয়ে গেছিল নাকি কেউ জেনে শুনে লাইটটা অফ করে দিয়েছিল যাতে খুনটা করা যায়? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? বিক্রম তো আমাদের বন্ধু ছিল, বিজনেস পার্টনার। তাছাড়া আমরা ওকে কেন খুন করবো স্যার? স্যার এনারা জানতেও পারেননি যে খুন কখন হয়েছিল। পারবে, এদের ব্যুরোতে নিয়ে চলো একবার, সব জানতে পারবে। আচ্ছা একটা কথা বলুন, যখন খুন হয়েছিল তখন কেউ বাইরে থেকে এসেছিল? আগে না স্যার, দরজা বন্ধ ছিল। আর কেউ ঘর থেকে বাইরে গেছিল? না স্যার। অদ্ভুত ব্যাপার, না কেউ ভিতর থেকে বাইরে গেছে, না কেউ বাইরে থেকে ভিতরে এসেছে। আর ঘরের ভিতরে যাতায়াত করার এই একটাই দরজা রয়েছে। তাহলে ওই খুনিটা পালিয়ে গেল কোথায়? অভিজিৎ ঘরের সমস্ত জানালা বা দরজা ভেতর থেকেই বন্ধ, খুনি বাইরে থেকে আসেনি এখানে। খুনি এদের মধ্যেই কেউ একজন। তাহলে মার্ডার ওয়েপনটা এরা কোথায় লুকিয়ে রেখেছে? স্যার। হ্যাঁ ফ্রেডি? স্যার এই দেখুন স্যার, টেবিলের মধ্যে রক্তের দাগ লেগে আছে। আর এখানে দেখুন,
গ্লাসের মধ্যেও রক্তের দাগ, এই যে। স্যার, এই লোকগুলো মদের মধ্যে রক্ত মিশিয়ে খেয়েছে। স্যার, এখানে নিশ্চয়ই কোনো জাদুটোনা হয়েছে। এই লোকগুলো রক্ত খেয়েছে স্যার, রক্ত। হ্যাঁ, সত্যি গ্লাসে রক্ত লেগে রয়েছে। কি হয়েছেটা কি এখানে? হ্যাঁ স্যার, আসলে বিক্রম কোনো আত্মার কথা বলছিল। আমি বলছিলাম না স্যার, ফ্রেডি কিন্তু গাধা নয়। স্যার, ছুরিটাও এদের মধ্যেই কেউ লুকিয়েছে। তো বুঝতেই পারছি না কিভাবে এগুলো। স্যার এসে গেছে। তুমি কোথায় ছিলে যখন খুন হয়েছিল? আমরা বাইরে এখানেই ছিলাম স্যার। তারপর হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আমরা দুজনে টর্চ নিয়ে ভেতর দৌড়ই, গিয়ে দেখি বিক্রম বাবু মাটিতে মরে পড়ে আছে। তো ছুরিটা কোথায় লুকিয়েছো? হ্যাঁ, ছুরি? আমরা কোনো ছুরি টুরি লুকাইনি স্যার। আগে থেকে প্ল্যান করা ছিল। তোমাদের মধ্যে থেকে কেউ লাইটটা অফ করবে, কেউ গিয়ে ছুরিটা মারবে, তোমরা দুজন ভিতরে যাবে আর বাইরে আসার সময় ছুরিটা নিয়ে এসে এখানে লুকিয়ে দেবে। আমরা বিক্রম বাবু নুন খেয়েছি। আমরা মরে যাব, কিন্তু ওনার সাথে বিশ্বাসঘাতকতা কখনো করব না। হ্যাঁ স্যার, এই তিনজনের মধ্যে কেউ খুন করেছে। আমরাই তো ফোন করে আপনাদের ডেকেছিলাম। তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার, ওই বেডরুম থেকে। চলো দেখাও, দেখো তো ছুরিটা এখানে কোথাও লুকিয়ে রেখেছে কিনা। অভিজিৎ, ছুরি নেই, তবে এই চিরকুটটা আছে, আর এতে লেখা আছে প্রমোদকে কল করো আর্জেন্টলি। এ প্রমোদকে? হ্যাঁ, উনি আমাদের বাবুর খাস লোক। টাকা পয়সার যে কোনো ব্যাপারেই বাবু ওনাকে জিজ্ঞেস না করে কোনো কিছুই করতেন না। আজকের মিটিংয়ে ওনারও আসার কথা ছিল, কিন্তু আসেননি। ও, আসার কথা ছিল কিন্তু আসেনি। প্রমোদের কোনো নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? না বাবু, ফোন নাম্বার বা অ্যাড্রেস তো নেই। একটা কাজ করো, ওদের তিনজনকে জিজ্ঞেস করো প্রমোদের নাম্বার। বস, খুন কোনো ছুরি দিয়ে করা হয়েছে। আরে সেটা তো আমরাও জানি শালুকে। আরে পুরো কথাটা তো আগে শোনো। কি বলো? আঘাতের ক্ষতটার দৈর্ঘ্য 2.5 ইঞ্চি। ক্ষতটা যদি 2.5 ইঞ্চি হয়, তার মানে ছুরিটা 6 ইঞ্চি লম্বা হতেই হবে। এইটাই প্রবলেম বস। এসো বলছি। এ দেখো, যদি এই ছুরিটা ওপর থেকে 2.5 ইঞ্চি চওড়া হয়, তাহলে যেমন তুমি বলেছো এই ছুরিটা লম্বায় 6 ইঞ্চি হতে হবে, আর এই ছুরিটা এইরকম হতে হবে। এইরকম। তুমি কি বলতে চাইছো এই ধরনের ছুরি দিয়ে মারা হয়েছে? না, এইটাই তো প্রবলেম। যদি এই ধরনের ছুরি দিয়ে মারা হতো, তাহলে ছুরি এইখান দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যেত। তার মানে বডির A4 এক্স্যাক্টলি। কিন্তু এরকম হয়নি। তাহলে খুনটা হলো কি করে? তাহলে ছুরিটা কি শরীরের ভেতরে ব্যাকাভাবে ঢুকেছে? বস, এটা অন্য কোনো ব্যাপার। ছুরিটা সিধে ছিলই না। এটা অদ্ভুত একটা ব্যাপার। আরে কিন্তু এই ছুরিটা ঘর থেকে তো তাড়াতাড়ি গায়েব হয়ে গেল কি করে? আরে অভিজিৎ, এইরকম টেরা ব্যাকা কথা আমাকে জিজ্ঞেস করো না। আমি শুধু সেইটাই বলতে পারবো যেটা আমি ক্ষত থেকে জেনেছি। ডাক্তারবাবু, তাহলে আর কিছু জানা গেল? একটা তো এই যে চাকুটা সোজা ছিল না, বাঁকা ছিল। আর একটা জিনিস হচ্ছে একটা কেমিক্যাল। কেমিক্যাল? তার মানে ছুরির সাথে সাথে কেমিক্যাল দিয়ে মেরেছে? ঠিক কি ঘটেছিল সেটা বলতে পারবো না। মেরেছিল তো ছুরি দিয়েই, কিন্তু খুনি ক্ষততে একটা অদ্ভুত কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। আচ্ছা, সেটা কি কেমিক্যাল? সেটা এখনো জানা যায়নি। তাহলে ডক্টর সারিকাকে জিজ্ঞেস করে নিচ্ছি, আর ও তো কেমিক্যালের এক্সপার্ট, সবই বলে দেয়। শুনেছ? ও তো ঠিকই বলেছে। এবার দেখুন না স্যার, যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো জ্ঞানী লেডির কাছ থেকে জেনে নেওয়া উচিত। হ্যাঁ, আছে কোথায় ডক্টর সারিকা? দেখতে পাচ্ছি না। ও অন্য ল্যাবে গেছে কেমিক্যালের খবর নিতে, অন্য জ্ঞানী লোকের কাছে। যাই হোক, ও খোঁজ নিয়েই আসবে। ও যতক্ষণ আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে কিছু বলি। অবশ্যই, প্লিজ। থ্যাংক ইউ বস। যে ধরনের কেমিক্যাল আমরা এই ক্ষত থেকে পেয়েছি, ঠিক ওই একই কেমিক্যাল আমরা ওই গ্লাস থেকে পেয়েছি যাতে মদ ছিল। এ কি বলছেন ডাক্তারবাবু? এই দেখুন স্যার, এবার নতুন গল্প বলছেন উনি। শালুকে, তুমি কিসের প্রতিশোধ নিচ্ছ বলো তো? অভিজিৎ ডক্টর সারিকার প্রশংসা করেছে এই জন্য? এসিপি সাহেব, ওই গ্লাসে কেমিক্যাল আমি রাখিনি। ওই গ্লাসে আগে থেকেই ছিল একই ধরনের কেমিক্যাল। ক্ষততেও
আর ওই গ্লাসেও যাতে মদ আছে। প্রমোদ, এটা বলো যে বিক্রম মারা যাওয়ার আগে তোমাকে বারবার ফোন করছিল কেন? জানি না স্যার। আরে জানো না মানে কি? কিছু তো কারণ আছে। যখনই কোনো লোক মারা যাওয়ার আগে কাউকে ফোন করে তখন ওই লোকটার তার মৃত্যুর সঙ্গে কোনো কানেকশন নিশ্চয়ই থাকে। আজ্ঞে স্যার, আমি তো শুধু বিক্রম বাবুর বিজনেসের হিসাবপত্র দেখতাম, আর কোনো ব্যাপার নয় স্যার। বিক্রম তোমার জন্য অপেক্ষা করছিল, আর এই জন্য তোমাকে বারবার ফোন করছিল। তুমি জানতে যে বিক্রমের জীবন বিপন্ন ছিল, তবু তুমি ওখানে যাওনি। তার কারণ হলো দয়া, ওই খুনের সাথে এরও হাত আছে, ও এতে জড়িত আছে। ও এটা জানতো যে ওখানে বিক্রম খুন হতে চলেছে। ওই আসলে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল স্যার, তাই ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল, তাই জন্য আমি ওখানে যেতে পারিনি স্যার। কিন্তু তুমি বিক্রমের কোনো ফোনে রিসিভ করনি কেন? স্যার, আমার মোবাইলের ব্যাটারিটা অফ হয়ে গিয়েছিল। মোবাইলের ব্যাটারি অফ হয়ে গেছিল, বাবার শরীর হঠাৎই খারাপ হয়ে গেছিল। বাহানা ভালোই বানিয়েছো। হ্যাঁ, বাহানা করছি না স্যার, আমি সত্যি কথা বলছি। যখন বিক্রম খুন হয় তখন ওর 3 জন পার্টনার ওর সাথেই ছিল। এর মানে হলো ওই 3 জনের মধ্যে কেউ খুন করেছে বা ওরা সবাই মিলে খুন করেছে। এবার বলো, ওই 4 জনের মধ্যে রিলেশন কেমন ছিল? সম্পর্ক তো খুব ভালোই ছিল স্যার, আর গত 12 বছর ধরে ওনারা পার্টনার ছিলেন, আর ওনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতেন। বিক্রমের মৃত্যুতে সব থেকে বেশি লাভ কার হতে পারতো? ওদের সবারই লাভ হতো, কারণ কারণ আসলে ওই ওইটার মানে কি? আসলে স্যার, বিক্রম বাবুর তো কোনো সন্তান ছিল না, কি? আর ওই ওনার কোনো উইলও করা ছিল না। তার জন্যই ওনার মৃত্যুর পরে ওনার টাকা আর সম্পত্তি সবকিছুই ওনার পার্টনাররাই পাবেন। ও, তাহলে বিক্রমের মৃত্যু হওয়ার পরেই ওই 3 জন পার্টনারই ওর পুরো সম্পত্তি আত্মসাৎ করে নিত। তার মানে হলো ওই 3 জনেই বিক্রমকে খুন করেছে, আর তার সঙ্গ দিয়েছে এই প্রমোদ। হ্যাঁ সালুকে, তাড়াতাড়ি বলো, কেমিক্যালটা কি ছিল যেটা মদের গ্লাসেও ছিল আর ছুরির আঘাতেও? আমাকে কেন জিজ্ঞেস করছো? একে অভিজিৎকে জিজ্ঞেস করো, ওই বলবে। আরে অভিজিৎ, তুমি জানতে তবু তুমি আমাদের বলোনি, আর এত বড় একটা কথা তুমি পুরো চেপে গেলে। বাহ ডক্টর সালুকে, আমি কি করে জানবো? হ্যাঁ, আপনি অকারণে বাজে কথা কেন বলছেন? আরে সালুকে, ও তো ঠিকই বলছে, এই বিষয়ে অভিজিৎ কি করে জানবে? হ্যাঁ, জানে না তো জেনে যাবে। এখন এসে গেছে তো ডাক্তার সারিকা। কি করে জানতে পারবো? হ্যাঁ, কেন এতক্ষণ তো ফোনও করে নিয়েছো? আরে তাই নাকি অভিজিৎ? আরে ভাই দয়া, এটা ডক্টর সালুকের চক্রান্ত। দেখো সালুকে, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি বলো। স্যার, আমি বলছি, ভিকটিমের রক্তে জাইলোফিজি নামক একটা কেমিক্যাল পাওয়া গেছে। জাইলোফিজি? কিন্তু এই জাইলোফিজি ওই মদের গ্লাসে আর ছুরির আঘাতের জায়গায় গেল কি করে? জাইলোফিজি এই কেমিক্যালটা তো তামা, রূপো আর পিতলের পালিশ করতে কাজে লাগে। পালিশ করার কাজে? আগে হ্যাঁ, এই কেমিক্যালটাকে যখন অন্য কেমিক্যালের সঙ্গে মেশানো হয় তখন কিন্তু দারুণ পালিশ হয়, এমন চকচক করে যে চোখ ধাঁধিয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন, যদি ভুল করে কারো পেটের ভিতরে এই কেমিক্যালটা চলে যায় তাহলে কি হবে? তাহলে বিশেষ কিছু হবে না। তার মানে মরার চান্স নেই? আরে না স্যার, আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ জাইলোফিজি খেয়ে মারা গেছে। তার মানে বিক্রমের মৃত্যু কেমিক্যালের জন্য হয়নি। অভিজিৎ, মৃত্যু যদি ওই কেমিক্যালে নাও হয়, কেমিক্যালটা পাওয়া তো গেছে না আঘাতের জায়গায়, মদের গ্লাসে। তার মানে দাঁড়াচ্ছে এই কেমিক্যাল আর বিক্রমের মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। খুনির হাতে এই কেমিক্যাল লেগেছিল নিশ্চয়ই। এই ঘরে যে কটা কপার বা ব্রাসের জিনিস আছে প্রত্যেকটা জড়ো করো।
আর ভালো করে দেখো ওই জিনিসগুলোকে। ছুরিটা হয়তো ওতেই লুকানো আছে। স্যার। হ্যাঁ দাদা। এই দেখুন স্যার, এই ফ্রেমটা ব্রাশের তৈরি স্যার। স্যার এই ওয়াল হ্যাঙ্গিংটাতেও ব্রাসের জিনিস রয়েছে স্যার। হ্যাঁ এতেও। এই ওয়াল হ্যাঙ্গিং, এই ল্যাম্পশেড, এই ফটো ফ্রেম, হয়তো ওই সিক্রেটটা মানে ওই অস্ত্রটা এগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আর কিছু পাওয়া গেল ব্রাস বা কপারের? না স্যার, আর কোনো জিনিস তো দেখতে পাচ্ছি না, তামা বা পিতলের। কিন্তু স্যার এই সমস্ত জিনিস দিয়ে কি করে খুন করা যেতে পারে? খুন হয়েছে বিবেক, খুন হয়েছে। আর হয়তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে। আর কিভাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চারটে লোক একটা বন্ধ ঘরের মধ্যে ছিল। তাদের মধ্যে একজন মারা যায় আর বাকি তিনজন বলে জানি না কি হয়েছে। এটা কি কখনো হতে পারে? স্যার না কেউ ঘরের বাইরে গেছে না কেউ ঘরের ভিতরে এসেছে। তাহলে খুনি পালিয়ে গেলটা কোথায়? স্যার খুনি ওদের মধ্যেই লুকিয়ে আছে, ওই তিনজন পার্টনারের মধ্যে কোনো একজন। হ্যাঁ, কিন্তু দয়া লোকটা কে? তারপর ওই ছুরিটা, সেটা কোথায়? স্যার, ছোটবেলায় আমাকে আমার মা বলেছিল যে যদি কোনোভাবে জানা না যায় যে কিভাবে ঘটেছে ঘটনাটা, তাহলে বুঝে নেওয়া উচিত যে। কি বুঝে নেওয়া উচিত? বাদ দিন স্যার। দেখো ফেডরিক, বলতেই হবে তোমাকে। বলো বলো কি বুঝে নেওয়া উচিত? স্যার, আমি যদি এখন কিছু বলি তাহলে সবাই মিলে হাসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় দেওয়ালের দিকে তাকিয়ে হেসে নেব। দেখলেন স্যার, আমার মুখ দিয়ে একটা কথা বেরোলো না, এখানে হাসির ফোয়ারা ছুটে গেল। কে হাসলো? ও হাসছিল। স্যার আসলে ওই মুখে একটা মশা কামড়েছিল, তাই এরকম হয়ে গেছিল। ফ্রেডি, ছাড়ো তো এসব। কি বলছিলে জানো তুমি? স্যার, এই পুরো কাজটা কোনো একটা ভ্যাম্পায়ারের। ভ্যাম্পায়ার? হ্যাঁ স্যার, রক্তচোষা কোনো আত্মা করেছে স্যার। স্যার এসব বাজে কথা। আচ্ছা, বাজে কথা? স্যার, আমি বিবেকের দুপায়ের মাঝখান দিয়ে গলে যাব যদি যদি আমি মিথ্যে কথা বলি তো। আরে স্যার, আমার পায়ের মাঝখানে এত জায়গা নেই যে আপনি। স্যার, ওই চারটে লোকই বদ্ধ একটা ঘরের মধ্যে বসে আত্মার পুজো আচ্ছা করছিল। স্যার, এটা আপনি কি করে জানলেন? তাহলে বল, ওই গ্লাসটার মধ্যে রক্ত কোত্থেকে এলো? সেটা মানে সত্যি বলতে কি স্যার, ফ্রেডির কথায় দম আছে। ওই গ্লাসের মধ্যে রক্তটা এলো কোথা থেকে? কিন্তু স্যার, ওই ছুরিটা ওখানে কি করে এলো সেটা তো ফ্রেডি স্যার বলতেই পারছেন না। বিবেক, ওই ছুরিটা এখানেই এই জিনিসগুলোর মধ্যেই আছে, এর মধ্যে। স্যার 6 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি চওড়া ছুরি এই সবের মধ্যে কি করে থাকবে? সেটাই তো আমি বলছি, ওই ছুরি এর মধ্যেই আছে। প্রতিটা জিনিস ভালো করে দেখো।
হ্যাঁ এই দেখুন স্যার, এটা তো একটা ছুরির টুকরো মনে হচ্ছে। স্যার দেখে তো মনে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলোকে জুড়ে একটা ছুরির মতো জিনিস তৈরি করা হয়েছিল। তারপর খুন হয়ে যাওয়ার পর অন্ধকারে এটাকে ভেঙে টুকরো করে ঘরের মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছিল। অভিজিৎ, ওই বিক্রমের ড্রাইভারের কাছে জানা যাক যে এই জিনিসগুলো বিক্রম কোথা থেকে এনেছিল। এগুলোকে চিনতে পারছো? হ্যাঁ দিদিমণি, এই সব শোপিস বিক্রম বাবুর। এই সব কটা জিনিসই কি বিক্রম বাবু নিজে কিনেছিলেন? আগে হ্যাঁ স্যার। দারুণ ব্যাপার। বিক্রম নিজের মৃত্যুর অস্ত্র নিজেই কিনেছিল। স্যার বোধহয় বিক্রম কাউকে খুন করতে চেয়েছিল, আর ও কাউকে খুন করার আগেই ওকেই কেউ খুন করে ফেলেছে। একটা কথা বলো, এই সমস্ত জিনিসপত্র উনি কবে কিনেছিলেন? এই প্রায় বছর দুয়েক আগে। বিক্রম বাবুর এইসব জিনিস কেনার খুব শখ ছিল। তুমি জানতে উনি কোথা থেকে কিনতেন? আগে হ্যাঁ জানি স্যার, এই পাশের রাস্তাতেই একটা দোকান আছে, আপনারা বললে আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে অভিজিৎ, একে নিয়ে যাও। এই যে স্যার, এটাই সেই দোকান। বিক্রম বাবু সব জিনিস এখান থেকেই কিনতেন স্যার। ওই লোকটা কোনটা? ওই যে স্যার। বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? সিআইডিও আবার পুরনো জিনিসপত্র কিনছে? আরে না না, এবার এটা দেখুন তো, এইসব জিনিসগুলো আপনার দোকান থেকে কেনা? এটা আমার দোকানের নয়। তুমি একদম মিথ্যে কথা বলবে না। এই সব জিনিস বিক্রম বাবু এখান থেকেই কিনেছিলেন। আমি আমার দোকানের জিনিস ভালো করেই চিনি, এটা আমার দোকানের জিনিস নয়। আচ্ছা, এই ফটো ফ্রেমটাকে দেখো, এটাও কি তোমার দোকানের নয়? এটা মনে হচ্ছে আমার দোকানেরই, একটু দেখান দেখি। না না স্যার, এটা আমার দোকানের নয়। দেখো, একবার হ্যাঁ একবার না বন্ধ করো, ঠিক জবাব দাও, মিথ্যে বলার চেষ্টা করো না, বুঝেছো? স্যার, আমার সবকটা জিনিসের মধ্যেই এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এই ফটো ফ্রেমের চিহ্নটা নেই, তার মানে এটা একেবারেই নকল। স্যার এ মিথ্যে কথা বলছে স্যার। বিক্রম বাবু সব জিনিস এখান থেকেই কিনেছিলেন স্যার, আমার ভালো করে মনে আছে। আমি বলছি তো এটা আমার দোকানের নয়, মিথ্যে বলতে যাবো কেন? আমার নয় তো কি করব? এটা আলাদা ব্যাপার স্যার, যে এটা আমার জিনিসের মতো। কেউ তাহলে চুরি করে তোমার জিনিসটাকে কপি করেছে। আবার কি স্যার, জানেন তো সব দিকে চোর লুকিয়ে আছে। তার মানে স্যার, কেউ নিশ্চয়ই বিক্রমের ঘর থেকে ওই আসল ফটো ফ্রেম বের করে আর ঠিক ওই জায়গাতেই ঠিক একই রকম দেখতে এই নকল ফটো ফ্রেমটা রেখে দিয়েছিল, তাই না? হ্যাঁ, যদি সেটাই হয় তাহলে বিক্রমের খুনের সঙ্গে এগুলোর কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। খুন? হ্যাঁ, একটা খুন হয়েছে। একটু ভালো করে দেখো তো এই জিনিসগুলো কোনো গন্ডগোল আছে কিনা। স্যার একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? হ্যাঁ বলো। চুনাভাট্টিতে মুরারি নামে একটা দোকানদার আছে, নকল মাল তৈরি করতে নাম্বার 1 স্যার। আচ্ছা, তাহলে আপনার সমস্ত জিনিসের ডুপ্লিকেট উনিই বানান বুঝি? ওই মুরারি লালই আমার জিনিসের সব থেকে বেশি নকল করে। এই মুরারি লালের দোকানটা কোথায় বলো তো? আসুন স্যার, আসুন। ইম্পোর্টেড কিছু চাই কি? সব অরিজিনাল আছে, একদম অরিজিনাল। ইটালিয়ান, জাপানিজ আর ভারতীয়। একটা জিনিস দরকার ছিল, জানি না আপনার কাছে আছে কি নেই। আরে স্যার বলুন না, বলেই দেখুন। মুরারি লাল, মুরারি লাল চাই আমাদের। আরে মুরারি লাল তো আমিই স্যার। আসল না নকল? আরে স্যার একদম আসল, আমি সত্যি বলছি। আসল? তাহলে এটা দেখে বলো তো চেনো কিনা। এটা তোমার দোকানেরই আইটেম তো? না স্যার, এটা আমার দোকানের নয়। আর এটা কি তোমার দোকানের? না স্যার, এটাও আমার দোকানের নয়। তাহলে এটার ব্যাপারে কি বলবে? এটাও তোমার দোকানের নয়? হ্যাঁ না স্যার, এটাও নয়। হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা আপনারা কে বলুন তো? আগে আমরা সিআইডি থেকে এসেছি। সত্যি কথা বললে বাঁচার চান্স আছে মুরারি লাল। আমি কেন মিথ্যে বলবো স্যার? আমি এই একটু পরেই আসছি, খুব জোরে টয়লেট পেয়েছে। বস এখানে, প্যান্টে হলেও অসুবিধা নেই, বুঝেছিস? এবার বলতে শুরু কর, চল। বলছি স্যার, আমি হলাম সেই লোক, এইসব নকল আইটেম আমিই বানাই, আর ব্যবসাটাও আমিই করি স্যার। তাহলে এই সব জিনিস তুই তৈরি করেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বিক্রি করেছিলাম। কাকে বিক্রি করেছিলে তুমি এই সমস্ত জিনিস? ঠিক জানি না ম্যাম, কোন একটা লোক ছিল আর ও এই সব আইটেমগুলোর ফটো দেখিয়েছিল আর বলেছিল ঠিক এই রকম ডুপ্লিকেট বানাতে, আর বানানোর জন্য আমাকে 50,000 টাকাও দিয়েছিল। 50,000? ওই লোকটাকে যদি আরেকবার দেখো তাহলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই চিনে নেবো স্যার, ঠিক চিনে নেবো। ফ্রেডি,
এটা দেখো। না স্যার, এ নয়। এ না স্যার, এও নয়। এ ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, এই সেই লোকটা। তুই ঠিক বলছিস তো? এটাই সেই লোক? হ্যাঁ স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল। এই সেই লোক। আপনারা এখানে? হ্যাঁ আমরা। আচ্ছা, ওই বিক্রমকে কি মেরেছে জানতে পেরেছেন? হ্যাঁ, কিছুটা জানতে পেরেছি। আচ্ছা, কে মেরেছে? এই জিনিসটা চেনো? না তো। কি এটা? চিনতে পারছো না? আচ্ছা, এইটাকে তো চেনো নিশ্চয়ই। কি মজা হচ্ছে? আপনারা দেখাতে কি চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুড়ো চলো, ওখানে খুব বোকা লোকেরাও সব বুঝে যায়। চলো। করছেন কি? গায়ে হাত দেবেন না। আমি আমার উকিলকে ফোন করে আপনাদের এগেইনস্টে কেস করে দেবো। কেস করে দেবে? আমরা 4 জন বিজনেস পার্টনার ছিলাম। বিজনেস থেকে আমি 15 কোটি টাকার ঘাবলা করে দিয়েছিলাম। 15 কোটি টাকা চুরি করেছিলাম। আর তারপরে? এই চুরির ব্যাপারে কোনোভাবে বিক্রম জেনে গিয়েছিল। আরও আমাদের বাকি পার্টনারদের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু প্রমোদ আমাকে আগে থাকতেই জানিয়ে দিয়েছিল যে বিক্রম ওদের সবার সামনে আমার মুখোশ খুলে দেবে বলেছিল। ও, তাহলে প্রমোদও তোমার সঙ্গেই যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে প্রথমেই ওর মুখ বন্ধ করে দিয়েছিলাম। আর ওই ছুরিটা? ওই ছুরিটা তুমি ভেতরে নিয়ে গেলে কি করে? হ্যাঁ, কিভাবে লুকিয়েছিলে আর কোথায়? আসলে আমি মুরারিলালের কাছ থেকে ডুপ্লিকেট জিনিস বানিয়ে নিয়েছিলাম, আর ওরই মধ্যে চুরি লুকিয়ে রেখেছিলাম 4 টুকরো করে। এক, দুই, তিন। এবার বলো, এর মাঝখানের চতুর্থ অংশটা সেটা কোথায়? আসলে আমার মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? আমি ভুলে গেছি হয়তো। বলবি কি না? হ্যাঁ, বললাম তো মনে পড়ছে না। বসো বড়, বসো। বসবো না আমি, বসলেও আমাকে আবার মারবে। কি করছিস? কি করছিস তুই? এই নিন চতুর্থ টুকরো। ও, তাহলে বিক্রমকে খুন করে এই 4টে টুকরো আলাদা আলাদা জায়গায় লুকিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, এত তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো ভালো কাজে লাগাতে
তাহলে তোমারই লাভ হতো। এখন হয় তোমার ফাঁসি হবে, না হলে সারা জীবনের জন্য জেল। আর ওই ফাঁসির দড়িটাকেও 4 টুকরো করে দিস, আর ওটাকে লুকিয়েও রাখিস। হ্যাঁ